আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় ঢাকা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিব, প্রশ্নে কি বলা আছে। এই যে আমি এখানে উদ্দীপকটি উপস্থাপন করেছি। তো এই ক্ষেত্রে উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তাহলে আমরা ক এবং খ উত্তর লিখে নিই, তারপরে উদ্দীপক পড়ে গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নম্বরে বলছে রোবোটিক্স কি। তো রোবোটিক্স হচ্ছে রোবট তৈরি সংক্রান্ত প্রযুক্তি। তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি: প্রযুক্তির যে শাখা রোবটের ধারণা, নকশা, উৎপাদন ইত্যাদি কর্মকাণ্ড ব্যবহার নিয়ে আলোচনা করে। অর্থাৎ রোবটের নকশা, ধারণা, রোবটের কার্যক্রম ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাকে রোবোটিক্স বলে। সহজ সংজ্ঞা। রোবট তৈরি করার প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। তো এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারি। এবার উদ্দীপকে ফিরে যাব খ নম্বরের জন্য। খ নম্বরে বলেছে প্রযুক্তি ব্যবহারের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো। অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ, প্রযুক্তি মানে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা ড্রাইভিং শিখতে পারি। তো সেই সম্পর্কে কিছু লিখতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। তো এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়, মানে একটা ঘরে নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেন ডিসপ্লে, মানে মাথায় বিশেষ করে হেড মাউন্টেন ডিসপ্লে চশমা সহ তাকে সেট করে দেওয়া হয়। ফলে কি হয়, কম্পিউটার সৃষ্ট বিশেষ করে যানবাহনের অভ্যন্তরীণ অংশ আশেপাশের পরিবেশের সাথে মনে হবে যেন যখন মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে পরে যখন সে আসনে বসবে তখন মনে হবে যেন আমি গাড়ি চালাচ্ছি, বাস্তব মনে হবে। প্রশিক্ষণার্থী ও পরিবেশের সাথে একাত্ম হয়ে বাস্তবের ন্যায় মোটর ড্রাইভিং কৌশল শিখতে সক্ষম হয়। অর্থাৎ এই প্রযুক্তির মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া সম্ভব ঘরে বসেই। কিভাবে আমি একটু চিত্র সহকারে দেখাচ্ছি। এই যে আমি এখানে একটি চিত্র উপস্থাপন করলাম। এই যে এইখানে তো বাস্তবে গাড়ি চালাচ্ছে, তাই না? কিন্তু এই ধরনের বাস্তব অভিজ্ঞতা অনুভব করবে যদি এরকম এই যে চোখে চশমা পরিহিত অবস্থায় হেড মাউন্টেন ডিসপ্লে ব্যবহার করে তিনি এই এক জায়গায় বসে ঘরে বসে গাড়ি চালাচ্ছে, কিন্তু মনে হবে যেন এরকম রাস্তায় চালাচ্ছি। তো এই সিস্টেমকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ। ঘরে বসে প্রশিক্ষণ নেওয়া সম্ভব। এবার উদ্দীপকে আবার ফিরে এলাম। এবার গ নাম্বার পড়ব। উদ্দীপকের আলোকে মাছ উৎপাদন প্রযুক্তিটি ব্যাখ্যা করো। মাছ উৎপাদনের জন্য কোন প্রযুক্তি? এবার উদ্দীপকটা পড়তে হবে। মিস্টার মোকলেস সাহেব পেশায় মৎস্যজীবী। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। এই যে নতুন নতুন প্রজাতির উৎপাদন করেন প্রযুক্তি ব্যবহার করে, তার মানে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছে। গ নাম্বারের উত্তরে বলেছে মাছ উৎপাদন প্রযুক্তিটি ব্যাখ্যা করো। নতুন নতুন প্রজাতি উৎপাদন করে, নতুন নতুন ডিএনএ আবিষ্কার করে, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বর্ণনা দিতে হবে। এইভাবে লিখতে পারি। প্রথমে লিখব উদ্দীপকে বর্ণিত মাছ উৎপাদন প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই কথাটা লিখব। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটা লিখব। কাকে বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এখন জিনোম কি আর জিন কি, তাই না? তো জিনের গঠনকে, বিন্যাসকেই জিনোম বলে, আর জিন হচ্ছে বংশগতির ধারক। তাহলে এই ডিএনএ অংশ থেকে নির্দিষ্ট একটি ডিএনএর অংশ কর্তন করে সেটা আর একটা ডিএনএতে প্রতিস্থাপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি করা, রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করা, এই প্রযুক্তিটার মাধ্যমে নতুন নতুন জাত উৎপাদন হয়, যাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এখন আমাদের সংজ্ঞার সাথে সাথে আরও কিছু তথ্য লিখতে হবে, বর্ণনা যেহেতু করতে বলেছে। তো আরও আমরা এইভাবে তথ্য লিখতে পারি। একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য বাহক হচ্ছে জিন। জিন হচ্ছে বংশগতির ধারক।
অন্যদিকে জিনোম হলো জীবের যে বৈশিষ্ট্য, জিনের নকশা। এক সেট জিনকেও জিনোম বলা যেতে পারে। কোনো প্রাণীর বৈশিষ্ট্যর পরিবর্তন করতে চাইলে উক্ত প্রাণীর জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ কোনো প্রাণীর আমরা যদি বৈশিষ্ট্য চেঞ্জ করতে চাই, নতুন নতুন প্রাণী সৃষ্টি করতে চাই, তাহলে জিনকে পরিবর্তন করতে হবে, সেই কথা বলছে। আর জিনকে পরিবর্তন করার জন্য নতুন ডিএনএ সৃষ্টি করতে হবে, যাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করা যায়। যেহেতু জিনগুলোর আসলে জিনগুলো হলো আসলে একটি ডিএনএর অংশ, তাই একটা নির্দিষ্ট জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরির মাধ্যমে ডিএনএর সেই অংশটুকু আলাদা করে কর্তন করতে হবে যেখানে নির্দিষ্ট জিন অংশ রয়েছে। তারপরে সেই ডিএনএ অংশ কর্তন করে আরেকটা ডিএনএতে প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জাত সৃষ্টি করা যায়। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। এছাড়াও আমরা আরও ব্যাখ্যা দিতে পারি এই সম্পর্কে। তাহলে উদ্দীপকে বর্ণিত ঘটনা মিস্টার মোখলেস সাহেবের নতুন নতুন যে মাছ উৎপাদন করেছে এই প্রযুক্তি অনুসরণ করে, মানে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুসরণ করে। অর্থাৎ তিনি ল্যাবরেটরিতে নির্দিষ্ট মাছের ডিএনএ কেটে আলাদা একটি সুনির্দিষ্ট জিনকে জোড়া লাগিয়ে নতুন প্রজাতির মাছ উৎপাদন করে থাকেন, যাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইভাবে আমরা গ নম্বরের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নংয়ের জন্য। ঘ নংয়ে কী বলেছে লক্ষ্য করি। ঘ নংয়ে বলেছে উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটির বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো। তো উদ্দীপকের এই যে আরও একটি অংশ রয়েছে, তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে একটি মেশিন লাগানো আছে যেখানে আঙুলে চাপ দিয়ে প্রবেশ করে। তা আঙুলের চাপ দিয়ে প্রবেশ করে, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স পদ্ধতি। আবার তার কক্ষে প্রবেশের জন্য দরজার দিকে তাকালেই দরজা খুলে যায়, এক সাইডে তাকালেই। তার মানে কি, এটি রেটিনা স্ক্যান, চোখের রেটিনা স্ক্যান করে সেটি ডিভাইসের সাথে বায়োমেট্রিক্স করা আছে, ওই ডিভাইসের দিকে তাকালেই দরজা খুলে যাবে, রেটিনার সাথে স্ক্যান করা। আর উপরেটা হচ্ছে আঙুলের ছাপ। এই দুইটা প্রযুক্তি। এখন বলেছে কোনটি ভালো, কোনটি সুবিধাজনক। তো আমরা এখানে সুবিধাজনক কোনটি বলতে হলে একটু দুইটার সম্পর্কে আলোচনা করতে হবে। যাই সমাধান করার চেষ্টা করি। এইভাবে আমরা ঘ নাম্বারের উত্তর লিখতে পারি। আমি একটু দ্রুত লিখব সময় সেভ করার জন্য। উদ্দীপকে বর্ণিত কলেজের ক্লাসে উপস্থিতির প্রক্রিয়াটি হলো ফিঙ্গারপ্রিন্ট, মানে আঙুলের ছাপ। আবার আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকালে দরজা খুলে যায়, এই প্রযুক্তি হচ্ছে রেটিনা স্ক্যান। তাকালে দরজা খুলে যায়, এটি রেটিনা স্ক্যান। আর উপরেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই দুটি প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়াটি বেশি নির্ভরযোগ্য তা নিম্নে বিশ্লেষণ করা হলো। যেহেতু 4 মার্কের প্রশ্ন, একটু বড় করে লিখতে হবে। তো প্রথমে আমরা এইটুকু লিখে নিব, তারপরে আমরা অন্যান্য বিশ্লেষণে যাব। প্রথমে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বিশ্লেষণ করব। ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ বা টিপসই কি? প্রত্যেক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হাতের ছাপ বিদ্যমান। তাই হাতের ছাপ বিশ্লেষণ করে বিশেষ করে মানুষের সাথে একজনের সাথে আরেকজনের মিলবে না। যেমন আমরা হাতের ছাপ যখন পরীক্ষা করি, তখন এই যে আমরা যখন আঙুলের ছাপটা দিই তখন সেটি স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করা হয়। পরে আবার যখন ছাপটা দিই তখন ওইটার সাথে মিলিয়ে দেখা হয়, ম্যাচ করে দেখে যে মিলে কিনা। তা হাতের ছাপ ব্যবহার করে এই বায়োমেট্রিক্স পদ্ধতি সহজ, অনেক সহজ। এই ডিভাইসের দামও কম, সেজন্য সহজ। এখন তোমাদের মনে হতে পারে আমরা কিরকম চিত্রসহ আঁকবো। না, চিত্রসহ আঁকার দরকার নেই, উপরেটুকু লিখলেই হবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একক বৈশিষ্ট্য সম্পূর্ণ হাতের ছাপ আলাদা আলাদা, তাই একজনের হাতের সাথে আরেকজনের হাতের ছাপ মিলবে না, আঙুলের ছাপ মিলবে না। খুব সহজেই আঙুলের ছাপ ব্যবহার করে এই বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষকে শনাক্ত করা যায়। এটা একটা পদ্ধতি। এখন আমরা দেখব এই ব্যবহার। ফিঙ্গারপ্রিন্ট অনেক জায়গায় ব্যবহার হয়। এটি যেহেতু সহজ, ব্যবহার করা সহজ, এই যে অনেক জায়গায় ব্যবহার হয়। মোবাইল সিম কেনার সময় ব্যবহার হয়, প্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিতকরণে ব্যবহার হয়, যেমন উদ্দীপকে আছে। প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, পেমেন্ট সিস্টেমে ব্যবহার করা হয়, অপরাধ শনাক্তকরণে ব্যবহার করা হয় এই আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, তাই না? তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টটা অনেক সহজ। এবং ফিঙ্গারপ্রিন্টের কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে এই যে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ফিঙ্গারপ্রিন্টে খরচ কম, কারণ ডিভাইসের দাম কম। ফিঙ্গারপ্রিন্টে ব্যক্তিকে শনাক্ত করা সময় কম লাগে, এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা 100%, তাই না? সেই জন্য ফিঙ্গারপ্রিন্ট এর অনেক সুবিধা রয়েছে। তো এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জানলাম।
এবার রেটিনা স্ক্যান সম্পর্কে কয়েকটা কথা লিখব, তারপরে লাস্টে বলবো কোনটা ভালো। আচ্ছা, এখানে যে রেটিনা বা আইরিস বা রেটিনা স্ক্যানের ক্ষেত্রে এই পরিস্থিতিতে কোনো ব্যক্তির এই চোখের মনির স্ক্যান করে কম্পিউটারে রাখা হয়, পরবর্তীতে এই শনাক্ত করা হয়। এখন কিভাবে করে? এই পদ্ধতিতে প্রতিটি ব্যক্তির মানুষের চোখের মনির চারিপার্শ্ব যে বেষ্টিত রঙিন বলয় এবং প্যাটার্ন এক একজনের এক এক রকম, তার ভিত্তিতে শনাক্ত করা হয়। চোখের রেটিনার মাপ বিশ্লেষণ করার মাধ্যমে ব্যবহারকারীকে সহজেই শনাক্ত করা যায়। এই হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি। তবে এইখানে একটু প্রবলেম আছে, সেটি হচ্ছে এই পদ্ধতিতে আলোর স্বল্পতার কারণে শনাক্তকরণ ব্যাহত হতে পারে। মানে আলো যদি কম থাকে তাহলে অনেক সময় চোখের যে কালার সহ চোখের বিশেষ করে চারিপাশে যে মনির যে বেষ্টিত রঙিন বলয় এটি বিঘ্নিত হতে পারে। সেজন্য বলা হয়েছে এই পদ্ধতিতে আলোর স্বল্পতার কারণে শনাক্তকরণ ব্যাহত হতে পারে। তাহলে এইখানে কিন্তু আলোর স্বল্পতার কারণে সমস্যা হতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টে আলোর স্বল্পতার কারণে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। তাহলে ফিঙ্গারপ্রিন্ট ভালো। সেই জন্য লাস্টে আমরা লিখে দিব, দুইটার ব্যাখ্যা দিলাম, শেষে আর একটা কথা লিখব। পরিশেষে বলতে পারি যে উপরোক্ত আলোচনা দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট এবং এই রেটিনা স্ক্যানের দুটি প্রক্রিয়ার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়াটি বেশি নির্ভরযোগ্য। এইভাবে আমরা এই ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরবর্তীতে অন্যান্য বোর্ডের প্রশ্নগুলির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।